আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সাথে গল্প করব। কারণ আমার কাছে মনে হলো লাস্ট আমি আসলে প্রায় 1 বছর ধরে বেশ কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কিছু কাজ করছিলাম। তাদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য কিছু চেষ্টা আমার অব্যাহত রয়েছিল। সেখানে যখনই আমি বিভিন্ন ধরনের সেমিনারগুলোতে অ্যাটেন্ড করছিলাম এবং কিছু প্রেজেন্টেশন করছিলাম, দেখছিলাম যে মানুষের ভিতর আসলে ব্যথা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। মানুষ অনেক সহজ জিনিস অনেক কিছুই জানে না। বিশেষ করে ব্যথার আসলে কারণগুলো কি এবং আসলে ব্যথা হলে কোন ধরনের চিকিৎসকের কাছে তারা যাবে, কোন ধরনের চিকিৎসা তারা নিবে, এগুলো নিয়ে তারা আসলে অনেক বেশি চিন্তায় থাকে, তারা কনফিউজড হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো খুব সহজ ভাষায় খুব সুন্দর করে আপনাদেরকে জানানোর চেষ্টাতেই আজকে আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি। আজকে আমাদের এই প্রোগ্রামটি physionews24.com এর ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে physionews24.com ফ্যান্স ক্লাব যেটি রয়েছে, আমাদের ফ্যান্স ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে physionews24 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বললাম যে আজকে আমরা কথা বলবো ব্যথার যত কারণ ও চিকিৎসা এই বিষয়টি নিয়ে। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল টপিকে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টি ছবি, আর নিচে লেখা রয়েছে ব্যথার যত কারণ ও চিকিৎসা। ছবিটার ভিতর থেকে কিন্তু অনেক কিছু প্রকাশ পায়। ছবিটা যদি প্রথম ছবিটার দিকে আপনারা খেয়াল করেন, এখানে দেখতে পাবেন নিচে ছোট্ট করে লেখা আছে acute pain, পরেরটায় সাবএকুয়েট এবং শেষেরটায় লেখা আছে ক্রনিক। মজার জিনিস হলো আপনি ছবিটা দিয়ে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রথম ছবিটা সে শুধুমাত্র একটু ঘাড়ে ধরে আছে, পরের ছবিটায় সে কিছুটা কোমরে ধরে আছে, কিছুটা পেইন বেড়েছে, শেষ ছবিটা সে মাথায় হাত দিয়ে বসে আছে। তার অর্থ যে সে আসলে ক্রনিক বা তীব্র একটা অবস্থায় চলে গিয়েছে। তো আমরা আজকে আসলে যেহেতু ব্যথা নিয়ে কথা বলবো, আর আমাকে সবাই আপনারা চেনেন, আপনাদের প্রিয় ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান। তারপরে এখানে আমার একটু কিছু কাজের ছবি আর কিছু ইনফরমেশন দেয়া আছে, যাক আমরা সেখানে যাব না, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি গোল গোল ইমোশনের পিকচার দেয়া রয়েছে এবং নিচে অনেকগুলো কথা লেখা রয়েছে। তো একবার চিন্তা করে দেখুন তো যে আমরা কি আসলে ব্যথাকে পরিমাপ করতে পারি? আপনার কতটুকু ব্যথা, আপনি কতটুকু ব্যথা ফিল করছেন, এটি কিন্তু আপনি চিকিৎসকের কাছে গিয়ে শুধুমাত্র বলতে পারেন যে আমার একটু ব্যথা লাগছে, এবং চিকিৎসক কিন্তু ওই ধারণা করে তার উপরই আসলে চিকিৎসাটা দেয়। তার মানে ব্যথা মাপার আসলে কোনো সত্যিকার অর্থে কোনো স্কেল নাই। যেমন আমরা জ্বর হলে থার্মোমিটার দিয়ে আমরা কত ডিগ্রি সেলসিয়াস জ্বর বা ফারেনহাইট জ্বর হলো আমরা সেটি দেখার চেষ্টা করি। তো ব্যথার ক্ষেত্রে আমরা কি করব? তো এইখানে যে আপনারা 0 থেকে 10 একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, এটি মূলত আসলে সেই ব্যথাকে বোঝার জন্য কিছু কোশ্চেন করে এবং আপনার এক্সপেরিয়েন্স গুলো নিয়ে সেখান থেকে এই ছবিগুলো মার্কার হিসাবে কাজ করে পেইন ম্যানেজমেন্ট স্কেল যেটি বলে, এখানে ব্যথার যে 10টি ভাগ রয়েছে সেখান থেকে বোঝার চেষ্টা করা হয় আপনার ব্যথাটা আসলে কতটা তীব্র বা কতটা তীক্ষ্ণ একটি ব্যথা আপনার। এখন এই ছবিটিতে মজার জিনিস হলো, আমি হয়তোবা আলোচনা করতে করতে সামনে আরো এটি সম্পর্কে জানতে পারবেন। তারপর ছবিটা দেখুন, প্রথমে যখন পেস্ট কালার একদম প্রথম নো পেইন, এরপরে সাপোজ 0 to 2 মানে 2 পর্যন্ত সামান্য ব্যথা, মাইল্ড পেইন। এরপরে যদি আমরা আরেকটু আসি ইয়েলো বা হলুদ কালারের যেটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি মডারেট পেইন, মানে একটু বেশি, একটু বেড়ে গেল। দেন আমরা 5 থেকে 6 যেখানে ছবিটা রয়েছে, যেটা মুখটা একটু বাঁকা নিচের দিকে, মনটা খারাপ,
সেই ছবিতে দেখা যাচ্ছে যে সিভিয়ার পেইন, তার মানে ব্যথা আপনার ছিল না, এরপরে শুরু হলো, এরপরে একটু একটু বাড়তে শুরু করলো, এরপরে আপনি সিভিয়ার পেইনে চলে গেলেন। এরপরে শেষের আগের যদি ছবিটাতে আমরা চিন্তা করি বা দেখি, সেখানে আপনারা দেখতে পাবেন যে মানে চোখ দিয়ে পানি পড়ছে, তার মানে ভেরি সিভিয়ার পেইন, সে অনেক বেশি কষ্ট পাচ্ছে। আর একদম শেষ ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে তার চোখ থেকে অনেক পানি পড়ছে এবং সে আসলে অনেক বেশি ব্যথা ফিল করছে বা অনেক বেশি ব্যথা। আমাদের জীবনে কিন্তু আসলে এই জিনিসটি হয়, প্রথমে সামান্য ব্যথা দিয়ে শুরু হয়, আমরা কেয়ার করি না, তারপরে ব্যথাটা বাড়তে থাকে। ঠিক এই স্কেলটার মতোই ধীরে 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 ব্যথা বাড়তে 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 একটা সময় এমন একটা জায়গায় চলে আসে আসলে তখন ওই দুই চোখ দিয়ে ওভাবে করে পানি পড়ে, তখন আর কোনো কিছুতেই কাজ হয় না, ব্যথা আর কমে না। তো চলুন আমরা একটু জেনে নেই আসলে আমাদের সাধারণত ব্যথার ক্ষেত্রগুলো কোথায় কোথায় বা কোন কোন জায়গাগুলোতে ব্যথা হয়। তো এখানে কিন্তু ৬টা আসলে কমন এরিয়া, যে এরিয়াগুলোতে ব্যথা হয় বা সবসময় আমরা ব্যথা ফিল করার মানে যে পেশেন্টগুলো আমরা পেয়ে থাকি বা যারাই আমাদের কাছে আসেন তাদেরকে দেখা যাচ্ছে এই এরিয়াগুলোতেই ব্যথা বেশি হয়। যেমন প্রথম ছবিটায় দেখতে পাচ্ছেন যে কোমরে হাত দিয়ে আছে এবং লেখাও আছে ওখানে কোমরে ব্যথা। পরের ছবিটায় লেখা আছে হাঁটুতে ব্যথা এবং হাঁটুতে, পরের ছবিটায় কিন্তু কোমরে ব্যথা বোঝাচ্ছে, তারপরে ঘাড়ের ব্যথা দেখা যাচ্ছে, এরপরে রিস্ট পেইন। এটা খুব কমন একটি ব্যাপার, বিশেষ করে যারা আমরা একটু তরুণ অথবা যারা ব্যাংকার অথবা যারা ডেস্ক ওয়ার্ক করে, যাদের সারাক্ষণ কম্পিউটার নিয়ে থাকতে হয়, অথবা আইটি প্রফেশনালস যারা রয়েছে, তাদের কিন্তু কমন একটি ব্যাপার হাতের কবজিতে ব্যথা বা রিস্ট পেইন। আর আরেকটি কমন ব্যাপার দেখা যায় যে সেটি হলো ফ্রোজেন শোল্ডার, সহজ হিসাবে আসলে শোল্ডার পেইন। এখন শোল্ডার পেইন মানেই যে ফ্রোজেন শোল্ডার এমন তো কোনো কথা নেই, অনেক কারণে হতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে বা ওখানে বার্সাইটিস আর অনেক 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 সমস্যা থাকতে পারে। তো সোজা কথা শোল্ডারে ব্যথা। তো এই এরিয়াগুলো হলো আসলে কমন, যে কমন জায়গাগুলোতে আমরা ব্যথা বেশি ফিল করি বা ব্যথা নিয়েই বেশি ফেস করা হয়। এরপরের খুব ইম্পর্টেন্ট একটি জিনিস যেটি নিয়ে আমরা এর আগেও আসলে আমাদের বিভিন্ন যে আমাদের অতিথিরা আমার সঙ্গে যুক্ত হন বিভিন্ন সময়, এবং আপনারা জানেন যে physionews24.com এ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে অনেক এক্সপার্টরা, হেলথ এক্সপার্টরা আমাদের সঙ্গে জয়েন করেন এবং তারা কিন্তু খুব চমৎকার চমৎকার এক্সপ্লেনেশন দেন, তারা সুন্দর ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তো তাই এই যে ব্যথার পথ, আমি আসলে একটু বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার মতো করে বা আমাদের মতো করে। তো এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় মনিটর আপনারা সবাই দেখতেও পাচ্ছেন, সেটি হলো যে ব্যথার পথ, আসলে ব্যথাটা আমরা কিভাবে ফিল করি বা কিভাবে আমাদের অনুভব হয়। আমরা যদি ঠিক ছবিটার দিকে খেয়াল করি, তার ব্রেইনের ওখানে কিন্তু ABC তিনটা জায়গা মার্ক করা আছে, আর দেখুন তার একটা নার্ভ, আসলে সাদা যে অংশটা এটা তার নার্ভ, হাত থেকে ব্রেন পর্যন্ত ইন্ডিকেট করছে। এখান থেকে এ হলো আসলে তার থট, বি ইমোশন এবং সি সেন্সেশন, তার মানে সে চিন্তা করবে, তার ইমোশন তার ভিতরে কাজ করবে, এরপরে আবার একই সঙ্গে তার সেন্সেশন যা অনুভূতি গুলো। তো এই যে হাতে যে লাল অংশটা, ওখান থেকে তার অনুভূতিটা তার নার্ভ দিয়ে তার ব্রেন পর্যন্ত যাচ্ছে, আমরা কিন্তু সেই পথটাই দেখতে পাচ্ছি, এখানে ইন্ডিকেট করা আছে। ব্রেইনে যখন এই সেন্সেশন বা অনুভূতিটি গেল, ব্রেন তখন ফিল করলো যে আসলে কি হচ্ছে বা কি সমস্যা, দেন ব্রেন তখন তাকে ডিসিশন দিচ্ছে যে কি করতে হবে, এবং সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড কালার দিয়ে বোঝানো হচ্ছে তার পেইন সেন্সেশনটা তার ব্রেনে যাচ্ছে, ব্রেন চিন্তা করছে, থট তারপরে ইমোশন সব মিলিয়ে ব্রেন আবার আউটপুটটা দিচ্ছে, যেটা আমরা পেরিফেরাল নার্ভ দিয়ে আসছে, আমরা ছবিটাতে খুব সুন্দর করে খেয়াল করছি, যেটা হলো যে ব্লু কালারের যে ইম্পালসটা আসছে নিচের দিক দিয়ে, সেটি হলো তার অনুভূতিটি আসছে। তো এটি হলো আসলে ব্যথার পথ। আমরা যে ব্যথার যে এরিয়াগুলোতে এখন হাতের কবজিতে, শোল্ডারে, হাঁটুতে, কোমরে, আমরা যেখানেই ব্যথা ফিল করি না কেন, ব্যথাটা কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছে। আর ব্রেইনে যাওয়ার যে রাস্তা, মানে এখানে একটা জাস্ট হাত দিয়ে বোঝানো হয়েছে, ঠিক এভাবে করি আসলে প্রতিটি ব্যথা আমাদের ব্রেন পর্যন্ত যাচ্ছে, ব্রেইনে আমরা ফিল করছি, তারপরে আমরা সেই ব্যথার অনুভূতিটা আমরা প্রকাশ করতে পারছি। এই কথাটা কেন বলছি, নিশ্চয়ই সেটারও অনেক চমৎকার একটি কারণ রয়েছে, যেটি কিছুক্ষণের ভিতরেই আপনারা দেখতে পাবেন।
তো আমরা আসলে ব্যথার কিছু কারণ নিয়ে একটু আলোচনা করি। আমরা ব্যথার কিছু জায়গা বা কমন এরিয়া গুলো নিয়েও আলোচনা করলাম বা দেখতে পেলাম। এরপরে ব্যথা কিভাবে ফিল করি আমরা সেটিও দেখানোর চেষ্টা করলাম। এখন আসলে দেখুন এখানে ৩টি ছবি রয়েছে ব্যাড পশ্চার আমরা যদি বলি, যেগুলো আমরা দৈনন্দিন কাজগুলো করি। আজকে আমরা এমন কোনো ক্লিনিক্যাল খুব বড় কোনো কিছু আলোচনা করব না। আজকে আমরা চেষ্টা করব খুব সহজ যে জিনিসগুলো দৈনন্দিন আমাদের জীবনে হচ্ছে এবং যেগুলো আসলে ব্যথার কারণ, ঠিক সেই জিনিসগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ ওই জিনিসগুলো জানলেই কিন্তু আপনারা ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। তো আমরা আসলে আজকে আমরা চাই, ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আব্দুর রহমান যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে শান্তনু মল্লিক যুক্ত হয়েছেন, এছাড়া আরো অনেকেই যুক্ত হয়েছেন। যারাই যুক্ত হয়েছেন সকলকে ফিজিওনিউজ 24 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের লাইভে জয়েন করুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো কিছু জানতে চান, বিশেষ করে এই লাইভ সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের লাইভ গুলো আপনাদের কি কোনো উপকারে আসছে কিনা, কোনো কাজে লাগছে কিনা, নাকি অযথাই আসলে আমরা লাইভ গুলো করছি। কারণ আমরা চাই আপনারা দেখুন, জানুন, সামান্য হলেও যাতে উপকারে আসে আপনাদের। তো আমরা ছবিটায় 3টা ছবি দেখতে পাচ্ছি যেগুলো দৈনন্দিন আমরা কাজ করি। আমাদের যারা মহিলারা রয়েছেন বা আমাদের মেয়েরা রয়েছেন যারা বাসায় থাকেন, দেখুন তারা সোফা ক্লিন করছেন নিচু হয়ে ঝুঁকে। স্পাইনের নরমাল স্ট্রাকচারটা সে মেনটেন করছে না, বেন্ড হয়ে কাজ করছে। পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিলকে ক্লিন করছে, সেটাও কিন্তু ঝুঁকে ক্লিন করছে। এবং তারপরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটি খুব কমন, সেটা হচ্ছে কাপড় চোপড় তোলা, সে ঝুঁকে বাস্কেটটা তুলছে, বা যে সেটা আমরা যে কোনো কিছুই কিন্তু এভাবে করি, তোলার চেষ্টা করি। এটি একটা খুব বেশি খারাপ একটা অভ্যাস আমাদের জন্য, যে অভ্যাসটা আসলে আমাদেরকে অনেক ক্ষতি করে দেয়। হঠাৎ করে যেদিন আমরা ওই অভ্যাসে, হঠাৎ করে একদিনে তো হয় না, দীর্ঘদিনে ধীরে 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 এই খারাপ অভ্যাসগুলো আমাদেরকে ব্যথা বাড়িয়ে দেয় এবং আমাদেরকে ব্যথার দিকে ধাবিত করে। পরের ছবিগুলো খুব ইম্পর্টেন্ট ছবি। একদম প্রথমে যদি আমরা ডান পাশের উপরের ছবিটাতে খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে তার সারফেস থেকে উঁচু হয়ে, অনেক বেশি উঁচু হয়ে সে একটা কিছু ক্লিন করার চেষ্টা করছে, মানে একটা গ্লাস ক্লিন করার চেষ্টা করছে। তার মানে এখানেও তার নর্মাল স্ট্রাকচারটা বা অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এরপরে যেটি হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা ড্রিল মেশিন দিয়ে দেয়ালে ছিদ্র করার চেষ্টা করছে। তো এই ড্রিল মেশিন দিয়ে দেয়ালে ছিদ্র করতে গেলে এখানে কিন্তু রিপিটেড এক ধরনের ভাইব্রেশন হতে থাকে। তো এটা হয়তো বা একদিন আপনি ইউজ করলেন বা 2 দিন ইউজ করলেন, সেটা কিন্তু অন্য ব্যাপার, হয়তো প্রয়োজন হয়েছে। কিন্তু চিন্তা করে দেখুন, কিছু মানুষ কিন্তু সারাক্ষণ বা প্রতিদিন এটা নিয়ে কাজ করতে হয়, তাদের কিন্তু সেফটির ব্যাপার আছে। তারা কিন্তু এই র্যান্ডমলি রিপিটেড এই যে ভাইব্রেশনের কারণে তারা কিন্তু ইনজুর্ড হয়ে যায় এবং তাদের একটা সময় তীব্র ব্যথা তৈরি হয়। এবং নিচের ডান পাশের একদম কর্নারের ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা যে স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো একটা কিছু লাগানোর চেষ্টা করছে। আমরা একবার দুবার লাগাই বা এমনি নর্মালি টুকটাক কাজ করতে হলে সেটিতে আমাদের ব্যথা তৈরি করবে না। কিন্তু যারা এই কাজগুলো প্রতিনিয়ত করছে তাদের কিন্তু অনেক কিছু জানার আছে। কারণ তারা যদি না জানে সঠিক পদ্ধতিগুলো, তারা যদি না জানে তাদের পশ্চারগুলো, আর সেক্ষেত্রে তাদের ব্যথা বেড়ে যাবে এবং ব্যথা হবে, প্রথমে তো শুরু হবে, এরপরে আস্তে আস্তে বাড়বে। তার মানে এই যে যখন স্ক্রু ড্রাইভারটা টুইস্টিং মুভমেন্ট হচ্ছে, রিস্টে কন্টিনিউ সে গোল গোল করে ঘুরাচ্ছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু তার ব্যথা বেড়ে যাবে। এরপরে যদি আমরা আসি আরো খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে, সেটি হলো যে যেমন আমরা পরবর্তী ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুঁকে কাজ করছে। এখানে ঝুঁকে যে কাজ করার যে ব্যাপারটা, বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইরা থাকে বা বিভিন্ন দেশে যায়, যারা আসলে বিশেষ করে শ্রমিক হিসেবে যায়, এমনকি আমাদের দেশেও যে শ্রমিকরা কাজ করেন, একবার ভেবে দেখুন যে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা ঝুঁকে পাথর ভাঙছে, তারা ঝুঁকে, যেমন রাস্তায় আমরা যদি দেখি যে রাস্তায় যারা কাজ করে, বিশেষ করে রাস্তাগুলো যখন কাটে, নতুন নতুন কনস্ট্রাকশনের কাজগুলোতে ঝুঁকে তারা হ্যামারিং দিয়ে, মানে হ্যামার দিয়ে কন্টিনিউ হ্যামারিং করে যাচ্ছে ঝুঁকে। এবং উপরের ছবিটাও কিন্তু আমরা তেমন একটা ছবি দেখতে পাচ্ছি। এতে কি হচ্ছে, তার নর্মাল স্পাইনের যে স্ট্রাকচারটা সেটি ঠিক নাই, সেটি বেন্ড করে সে বারবার রিপিটেড মুভমেন্ট করছে। একটা সময় তার মাসল ইনজুরি হবে, ওখানে লিগামেন্টাল ইনজুরি হবে, তার স্ট্রাকচার ড্যামেজ হবে এবং ব্যথা বেড়ে যাবে। প্রথমে ব্যথা হবে, এরপরে ব্যথা আসলে তীব্র একটা অবস্থায় চলে যাবে। যেমন আমরা দেখি অনেক প্রবাসী ভাইরা বা অনেকে আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় আমাদের লাইভ প্রোগ্রামগুলোতে মেসেজ করেন বা তারা কলও করেন, অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়, যে তারা পরামর্শ চান। আসলে এগুলো কিন্তু দেখুন যে যে আলোচনাগুলো করছে এগুলো কিন্তু একদম সব
বেসিক সচেতন হওয়ার জন্য। এগুলো আমাদের একটু সচেতন হলে আমরা এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারি। তো এখানে যে এই ছবিটা আমরা যা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু হলো নর্মাল যে আমাদের কাজের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি করি আমরা নিজেরাই না জেনে সেগুলি। এর পরের যে ছবিটি এখন আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটিও খুব ইম্পর্টেন্ট একটি ছবি। এই ছবিটার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো যে উপরে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে কম্পিউটার ইউজার একজন, সে কম্পিউটার ইউজ করছে কন্টিনিউ, মাউসে সে মানে কিবোর্ডে সে টাইপ করে যাচ্ছে। বিশেষ করে একটা সময় ছিল যারা কম্পিউটার প্রফেশনাল কিন্তু তারাই সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকতো, এখন তো আসলে তেমনটি না। এখন সবার মানে প্রতিটা, সেটা স্টুডেন্ট হোক, সেটা আসলে চাকরিজীবী হোক, যে কারণে হোক, মানে লাইফের সঙ্গে এখন কম্পিউটারটা এমন ভাবে আসলে যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে যে আমাদের সবাইকেই কিছু না কিছু টাইপ করতে হচ্ছে, কম্পিউটারে কোনো না কোনো কাজ করছে, এবং আলটিমেটলি যারা ডেস্ক ওয়ার্ক করে তাদের সারাটা দিন আসলে কেটেই যাচ্ছে কম্পিউটারের সামনে। তো এই যে দীর্ঘক্ষণ টাইপ করা, একই পজিশনে থাকা, এর ফলে তার কিন্তু পেইন তৈরি হচ্ছে, তার মাসলগুলো ইনজুরি হচ্ছে এবং পশ্চারটা ঠিক নেই, এর ফলেও তার পেইন তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু একটা বলার ব্যাপার রয়েছে, সেটি হলো যে আপনার বসার পজিশন গুলো, আপনার চেয়ার, আপনার কম্পিউটারের মনিটর, আপনার কিবোর্ডটা কোথায় থাকবে, আপনার মনিটরটার আই থেকে ডিস্টেন্সটা কি হবে, এগুলো কিন্তু প্রতিটা জিনিসের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, এখন সেই মেজারমেন্ট গুলো কিন্তু মেনে আসলে যদি কাজগুলো করে সেক্ষেত্রে এই ধরনের ব্যথাগুলো হয় না। তো আমরা আসলে এখানে 3টা ছবি দেখতে পাচ্ছি, তার ভিতরে 2টা ছবি আসলে কম্পিউটার কাজ করছে তারা, এবং একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যেটি একটু আগে আমরা বলছিলাম যে টুইস্টিং মুভমেন্ট। তো এই যে টুইস্টিং মুভমেন্ট আমাদের কিভাবে ক্ষতি করে সেটি আমরা দেখতে পাচ্ছি। এর পরের ছবিটি খুবই একটি মজার, একই সঙ্গে আসলে কষ্টেরও ছবি। বিশেষ করে যারা আইটি প্রফেশনালস, তাদের কিন্তু বলতে গেলে শুধু দিনের অফিস টাইমটাতেই না, তারা যখন বাসায় থাকে তাদেরও দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করতে হয়। এবং এখানে অনেকগুলো পজিশন দেখতে পাচ্ছেন আপনারা, 3টা ছবি। সেখানে প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একজন কম্পিউটার চালাতে চালাতে সে আসলে এতটাই ক্লান্ত এবং বোর্ড হয়ে গেছে, সে বিরক্ত ফিল করছে, সে আসলে ওই যে ডেস্কের উপরে একটা ড্রয়ারের ভিতরে একটা পা রেখে দিয়েছে, আর ডেস্কের উপরে আর একটা পা তুলে দিয়ে সে কাত হয়ে বসে আছে, কিন্তু তারপরে সেখান থেকে তার নড়ার কোনো সুযোগ নেই, কারণ তাকে কাজটি কমপ্লিট করতেই হবে। এটাই কিন্তু জীবন, এবং এটি আসলে হচ্ছে সবার জন্যই। পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে এত কিবোর্ড এবং আপনার মনিটরের সামনে এত বেশি ঝুঁকে গিয়ে সে কাজ করছে, সেটি কিন্তু তার চোখকে ক্ষতি করছে, তার পজিশনকে নষ্ট করে দিচ্ছে। এখন এখানে আরো একটা ব্যাপার জড়িত, দেখুন যখন যারা লং টার্ম এই ধরনের স্ক্রিনের সঙ্গে, মানে এক কথায় কম্পিউটার স্ক্রিন, টিভি স্ক্রিন, যেটাই বলি না কেন, স্ক্রিন অ্যাডিক্টেড একটা ব্যাপার, আলটিমেটলি যে প্রয়োজনে, কাজের প্রয়োজনে থাকতে হচ্ছে, তাদের কিন্তু একটা সময় চোখের উপরে, শুধু শরীর মানে এমন না যে শুধু পেইন, তাদের কিন্তু চোখের উপরও বাজে প্রভাব পড়ে, এবং তাদের কিন্তু অনেকেরই চোখে মারাত্মক সমস্যা দেখা দেয়। তখন তাদের এই যে এই ধরনের পজিশনে গিয়ে অনেক সময় কষ্ট করে হলেও কাজ করতে হয়, খুব মনিটরের কাছে গিয়ে, না হলে তারা ছোট ছোট জিনিসগুলো দেখতে পায় না। এরপরের আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে লিখে যে ল্যাপটপ নিয়ে ঝুঁকে বসে একজন লোক কাজ করছে, একদম ল্যাপটপটা কোলের উপর রেখে। এখন মজার জিনিস হলো এই ছবিটাকে কিন্তু ইন্ডিকেট করছে বর্তমান সময়ে আমরা যারা ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত, অফিসে যাচ্ছি না কোভিড-19 এর কারণে, কিন্তু বাসায় বসে কাজ করছি, তাদের কিন্তু এই অবস্থা। তারা এই বাসায় বসে, কখনো সোফায় বসে, কখনো বিছানায় বসে, কখনো ফ্লোরে বসে, মানে যখন যেভাবে পারছে সেখানে সেভাবে বসে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে, এবং ইজ দ্য ব্যাড পশ্চার, এবং এটা তাকে মারাত্মক ক্ষতি করছে। এবং এই ছবিটা কিন্তু আসলে এই সময়ের, আমি বলতে পারি যে এই সময়ের একটি মানে প্রতীকী ছবি। পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে তার আসলে কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই ঠিক নাই বলতে গেলে, সে কম্পিউটার মনিটরের দিকে ঝুঁকে আছে সামনের দিকে, তার ব্যাক সাপোর্ট ঠিক নাই, তার চেয়ার ঠিক নাই, তার হাঁটুর পজিশন ঠিক নাই, তার এলবোর পজিশন ঠিক নাই, তার কম্পিউটার মানে ল্যাপটপটার মনিটরের পজিশন ঠিক নাই। তার মানে ওভারঅল আসলে তার পুরো পশ্চারাল কোনো কিছুই এখানে ঠিক নাই, কিন্তু এভাবে করেই সে বসে কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু দেখুন, এখানে লেখা আছে, আপনার স্লাইডগুলোর ডান পাশে যদি খেয়াল করেন তাহলে দেখবেন ব্যথার কারণ। আমি এই যে যেগুলো নিয়ে কথা বলছি এগুলো কিন্তু সবই ব্যথার কারণ, এবং যেগুলো ব্যথা তৈরি করে। একটা কথা মনে রাখতে হবে যে
আমাদের যত ধরনের পেইন বা ব্যথা আমরা ফিল করি তার 80 to 85%ই থাকে মেকানিক্যাল কজ। আর এই মেকানিক্যাল কজগুলো এই যেগুলো আমি বলছি, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি মনিটরে, এই জিনিসগুলি কিন্তু আপনার মেকানিক্যাল কজ, বা এইগুলি সেই বদভ্যাস, সেই খারাপ জিনিস, যেই জিনিসগুলো আমাদেরকে ক্ষতি করে। সে হাঁটু গেড়ে বসছে, এরপরে সে আস্তে করে যে জিনিসটা তুলবে সেটি ধরলো, এরপরে সেটিকে আস্তে আস্তে উপরে তুললো এবং সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তার মানে ব্যথার কিন্তু অন্যতম একটি কারণ যে এই ব্যাড পশ্চার এবং ভুলভাবে কোনো কিছু তোলা। তো পরের আমরা ছবিতে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হলো যে আমাদের স্পাইন বা মেরুদণ্ডের কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে নার্ভকে দেখানো হচ্ছে। আপনারা জানেন যে ব্যথার যে যতগুলো কারণ রয়েছে তার ভিতরে এই যে নার্ভ রিলেটেড প্রবলেমটা খুব কমন, খুবই কমন। এবং যখনই ব্যথা নিয়ে আসে বড় একটা অংশের মানুষ, তাদেরকে বলা হয় যে আপনার নার্ভে চাপ লেগেছে, চাপ পড়েছে, বা এই বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তো এটি তো একদিনে হয় না, হঠাৎ করে হয় না। আপনি যে হঠাৎ করে একদিন আসলেন আর আপনার নার্ভে চাপ পড়ে গেল, আপনি হঠাৎ করে একটা জিনিস তুললেন আর একদিনে চাপ পড়ে গেল, ব্যাপারটা এরকম না। এটি দীর্ঘদিনের ধীরে 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 আপনার যে অভ্যাসজনিত যে খারাপ দিকগুলো, এগুলোর ফলেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা মেরুদণ্ডের স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেখানে ভার্টিব্রা দেখা যাচ্ছে এবং যেটির স্ট্রাকচার ঠিক নেই, তার মানে কিছুটা ডিজেনারেটিভ চেঞ্জ, বয়সের সঙ্গে সঙ্গে যে ক্ষয় বা যে সমস্যাগুলো সেগুলোকে দেখা যাচ্ছে। ঠিক তার পাশের ছবিটায় দেখা যাচ্ছে যে আমাদের যে বোনসের যে নরমাল অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্ট ঠিক নেই। নিচের বাম পাশে নিচের কর্নারের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষকে, একজন মানুষ আড়াআড়ি ভাবে মানে পাশের দিক থেকে তাকালে দেখেন তার স্পাইনের শেপটা ঠিক নেই, তার স্পাইনের শেপটা কিছুটা বাঁকা হয়ে গিয়েছে। আবার অন্য মানুষটার সামনের দিকে দেখেন যে তার স্পাইনের ওনারও ঠিক নেই, উনি সামনের দিকে কুঁজো হয়ে গিয়েছে। তার মানে এই জিনিসগুলো কিন্তু ব্যথার কারণ এবং এগুলোই কিন্তু আমাদেরকে ব্যথা তৈরি করে এবং এই সমস্যাগুলোর ফলেই কিন্তু ব্যথা হয়। আমরা আরেকটি জিনিস এখানে আসলে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বার্ধক্য প্রক্রিয়া শুনতে অবাক লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। সেই ছোটবেলায় হাঁটা শুরু করলেন, জন্ম হলো, জন্মানোর পরে হাঁটা শুরু করলেন, হাঁটা শুরু করে থেকে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, এরপরে অফিসে যাওয়া, এরপরে ব্যস্ত সময়, ছোটবেলায় অনেক সময়, শেষ বয়সে অনেক সময়, কিন্তু মাঝখানে কোনো সময় নেই। এই মাঝখানে যে সময় নেই, এই সময়টিতে আমরা আসলে আমাদের এই ধরনের সমস্যা বা অসুস্থতাগুলোকে আমরা তৈরি করে ফেলি আমাদের অভ্যাসজনিত কারণে। তো এখানে চমৎকার একটি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে বার্ধক্যের আমাদের যে প্রক্রিয়া বা বার্ধক্যের দিকে আমরা কিভাবে ধাবিত হই, সেই জিনিসটি এখানে দেখানো হচ্ছে। এরপরে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি খুব ইম্পর্টেন্ট একটি ছবি, খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। সেটি হলো যে একটা স্পাইন বা মেরুদণ্ডের একটি ছবি দেখানো হয়েছে, যে ছবিতে আমাদের মেরুদণ্ডের যে সাধারণ যে সমস্যাগুলো হয় সেগুলোকে খুব চমৎকার করে মার্ক করে রাখা হয়েছে। যেমন একদম উপরে প্রথম অংশটা যেখানে তীর চিহ্ন দেওয়া, সেখানে যদি দেখি নর্মাল ডিস্কটি একদম নর্মাল শেপে রয়েছে। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি বালজিং ডিস্ক, আপনি খেয়াল করলে দেখবেন ডিজেনারেটিভ চেঞ্জ, সরি, দ্বিতীয় অ্যারোতে ওখানে দেখা যাবে যে ঠিক ওই যে সাদা অংশ, যে আমাদের যে কার্টিলেজ বা ডিস্ক আমরা যেটিকে বলছি, সেখানে কিন্তু এই দুটো রেখার মতো, মানে ওই জায়গাটা একটু ফাটল বা ক্ষয় আমরা যেটি বলি না কেন, এটি তৈরি হয়েছে। তারপরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে বের হয়ে গিয়েছে ঠিক ডিস্কের একটি অংশ, যেটাকে বলা হচ্ছে বালজিং ডিস্ক, এবং এই বের হয়ে গিয়ে যখন ওই অবস্থায় সঠিক ট্রিটমেন্ট না পেয়ে সে আরো খারাপের দিকে যায়, তখন হার্নিয়েটেড ডিস্ক হচ্ছে। তার মানে যে রেড, যে দেখুন একটা অংশ রেড লাল একটা অংশ দেখা যাচ্ছে, এটি হার্নিয়েটেড ডিস্ক। এরপরে থিকনিং, তার মানে অনেক সময় বলা হয় দেখবেন যে কোমরে ব্যথা নিয়ে বা ব্যথা নিচের দিকে চলে যাচ্ছে, এরকম অনেক কমপ্লেইন নিয়ে যখন চিকিৎসকের কাছে যাওয়া হয়, চিকিৎসকরা বলেন যে আপনার হাড্ডি চেপে গিয়েছে। এই যে ছবিটি দেখা যাচ্ছে, যে এই ছবিটি দ্বারা বোঝা যাচ্ছে যে তার হাড্ডিগুলো চেপে গিয়েছে। এবং শেষের একদম অ্যারো যে চিহ্নটা, ওখানে দেখা যাচ্ছে যে ডিজেনারেটিভ চেঞ্জও হয়েছে, অস্টিওফাইট ফর্ম করেছে। তার মানে এক কথায় বলতে গেলে পুরা ডিস্ট্রয় একটা অবস্থা। তখন যে তার ব্যথা হবে সেটি আসলে চিন্তার বাইরে।
কতটা ব্যথা হতে পারে। তো সবচেয়ে বড় কথা আসলে আমরা এই যে ব্যথা বা পেইন নিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলো বলার কিন্তু উদ্দেশ্যই হলো, এই ছবিগুলো আপনাদেরকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা বা দেখানোর উদ্দেশ্যই হলো যে একটু আমরা সচেতন হই, একটু জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে। এরপরে খুব চমৎকার একটি ব্যাপার, ক্রনিক পেইন। লেখা ক্রনিক পেইন বা ব্যথা সঙ্গে আপনি ছবিগুলো খেয়াল করবেন, ব্যথানাশক ঔষধ, অনেকগুলো ঔষধের ছবি দেখতে পাচ্ছেন, ইনজেকশনের ছবি দেখতে পাচ্ছেন, একটা সিরিঞ্জ দেখতে পাচ্ছেন এবং নিচে লেখা রয়েছে ক্রনিক পেইন। ব্যথা শুরু হলো, শুরু হওয়ার পরে ধীরে 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 সামনের দিকে আগাতে থাকলো। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিতে শুরু করলেন। প্রতিদিন ব্যথার ওষুধ খাচ্ছেন, প্রতিদিন রেস্ট নিচ্ছেন, কাজ হচ্ছে না। যত ব্যথার ওষুধ খাচ্ছেন একটা সময় কমছে, এরপরে ধীরে ধীরে আর ব্যথার ওষুধও কাজ হচ্ছে না। ইনজেকশন নিচ্ছেন, ইনজেকশন নিলেন, কাজ হলো না। একটা সময় পর ইনজেকশন আর আপনার উপর কাজ হচ্ছে না। ফলাফল নিচের যে লাইনটা সেটা ক্রনিক পেইন। তার মানে ব্যথাটা দীর্ঘমেয়াদী হয়ে গেল এবং তার পিছনে একটা অংশ হলো আপনি দায়ী, পাশাপাশি দায়ী এই যে ঔষধগুলো, যেগুলো ব্যথার মূল কারণ বা মূল সমস্যাটাকে সলভ না করে এই যে ঔষধগুলো খেয়ে আপনি ওই যে প্রথমে দেখিয়েছিলাম ব্যথা কিভাবে আপনি ফিল করেন বা ব্যথা কিভাবে আপনার ব্রেইন পর্যন্ত যায়, আপনি ঠিক যে কাজটি করলেন যে এইগুলো খেয়ে ব্যথা যাওয়ার বা ব্যথা সিগন্যালের যে অনুভূতিগুলোকে আপনি বন্ধ করে রাখলেন। আপনি মনে করছিলেন যে ব্যথা আপনার হচ্ছে না, আপনি সুস্থ, আলটিমেটলি যা হওয়ার তাই হয়েছে, ক্রনিক পেইনের স্টেজে আপনি নিয়ে গিয়েছেন। এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি, কারণ এই ছবিটা দিয়ে বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে, আমাদের দেশেরই প্রেক্ষাপটে ছবিটি তৈরি করা, যেখানে স্পষ্ট বোঝা যায় যে কিভাবে আমরা ব্যথাকে ইগনোর করি এবং সেই ব্যথাটা একটা সময় আসলে কতটা ক্ষতিকর হয়ে আমাদের জন্য দাঁড়ায়। গ্রাফটা আমি জানি না আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তারপর আমি একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আমার মনে হয় পড়ে শোনালে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। একদম বাম পাশে উপরে লেখা রয়েছে ঘাড়, কোমর, হাঁটু ব্যথার রোগী। তার মানে আপনি এই যে বদ অভ্যাসগুলো বা খারাপ অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলোর কারণে আপনার ব্যথা শুরু হলো, মাত্র আপনার ব্যথা শুরু হলো, ফার্স্ট স্টেজ। এরপরে আপনি কোথায় গেলেন, যেটা আমাদের দেশে সচরাচর হয়, ফার্মেসিতে গেলেন বা একজন পল্লী চিকিৎসকের কাছে গেলেন, তিনি আপনাকে কিছু ঔষধ দিবেন। কি ধরনের ঔষধ দিচ্ছেন তিনি? ব্যথার ওষুধ দিচ্ছেন, গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছেন, ক্যালসিয়াম দিচ্ছেন, ভিটামিন দিচ্ছেন, সাথে এগুলো খেতে বলছেন 2 সপ্তাহ। প্রথম আমাদের যেটা কিন্তু আমরা সচরাচর আমরা দেখছি, আমি সেই গল্পগুলো আপনাদেরকে বলছি, সেটি একটা গ্রাফের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। 2 সপ্তাহ ব্যথার ওষুধ খেলেন, 2 সপ্তাহ রেস্ট নিলেন, ক্যালসিয়াম খেলেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেলেন সাথে। 2 সপ্তাহ পরের ফলাফল, ওষুধ খাওয়া অবস্থায় রোগীর ব্যথা কিছুটা কমে, ঔষধ যখন বন্ধ হয়ে যায় ব্যথা ফিরে আসে। কি করবেন? পুনরায় চলে গেলেন, এবার আর কিন্তু ফার্মেসিতে না, এবার আর কিন্তু পল্লী চিকিৎসকের কাছে না, আপনি গেলেন এবার একজন তার থেকে একটু জেনারেল প্র্যাকটিশনারের কাছে। জেনারেল প্র্যাকটিশনার তিনি আবার আপনাকে দেখলেন, দেখার পরে আপনাকে আবার জেনারেল প্র্যাকটিশনার কিছু ঔষধ পরিবর্তন করে দিলেন এবং তিনি আবার আপনাকে দিলেন একইভাবে ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ঔষধ, 2 সপ্তাহ রেস্ট, আবার আপনি 2 সপ্তাহ রেস্ট নিলেন। 2 সপ্তাহ পরের রেজাল্ট, একইভাবে ঔষধ খাওয়া অবস্থায় রোগীর ব্যথা কমে, যখন ঔষধ বন্ধ হয়ে যায় রোগীর ব্যথা ফিরে আসে, একই রেজাল্ট। তার মানে প্রথমে 2 সপ্তাহ, পরের 2 সপ্তাহ, চলে গেল 4 সপ্তাহ, 1 মাস চলে গেল। পুনরায় এবার আপনি কোথায় যাবেন? এখন আর আপনি জেনারেল প্র্যাকটিশনারের কাছেও যাচ্ছেন না, এখন আর আপনি যাচ্ছেন না কোনো পল্লী চিকিৎসকের কাছেও, এবার আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে বের হতে হবে, কারণ 1 মাস হয়ে গিয়েছে, আপনার ব্যথা কমেনি। আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন, উনি অনেকগুলো টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি আপনাকে আবার নতুন কিছু ঔষধ দিলেন, হয়তো ব্র্যান্ড নেম চেঞ্জ হলো, সাথে আরো কিছু ঔষধ যোগ হলো, এভাবেই চলতে থাকলো। দীর্ঘমেয়াদী ব্যথানাশক ঔষধ খাওয়ার পরামর্শ হতে পারে এই স্টেজে। নতুন নতুন ঔষধ আবার খেতে থাকলেন,
ফলাফল দীর্ঘমেয়াদী যেহেতু খাচ্ছেন, এবার ফলাফল আপনি পেতে শুরু করলেন। ফলাফল হলো আপনার গ্যাস্ট্রিক, আলসার, লিভার ডিজিজ, হৃদরোগ, হাড়ের ক্ষয় সহ অন্যান্য সমস্যা। হাড় ক্ষয় কিন্তু বেড়ে গিয়েছে এই যে দীর্ঘ সময়, তার মানে আপনি তখন ইতিমধ্যে 3 মাস আপনি পার করে ফেলেছেন। আপনার সমস্যার যে কারণগুলো সেখানে আপনি তাকান নেই, ইতিমধ্যে আপনি 3 মাস পার করে যেটা হয়েছে রোগ আরো জটিল, এবার জটিল রোগে আপনি আক্রান্ত। এরপরে আপনি ঘুরতে ঘুরতে চলে আসলেন একজন অবশেষে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে। এবার ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্ট করলো, এবার আপনাকে সে হয়তো বা বের করলো আপনার ডিজেনারেটিভ চেঞ্জ, বের করলো পশ্চারাল প্রবলেম, তার থেকে বড় কথা বের করলো আপনি এখন ক্রনিক পেইনের রোগী, মানে দীর্ঘমেয়াদী ব্যথায় আক্রান্ত একজন মানুষ। এবং এই ব্যথা দীর্ঘমেয়াদী আক্রান্ত হওয়ার ফলে আপনার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সে চলে গেছেন আপনি, আপনার এখন মানসিকভাবেও আপনি কিছুটা অসুস্থ। সর্বশেষ ব্যথার প্রাথমিক অবস্থা থেকে প্রথম দিন থেকে ব্যথানাশক ঔষধ, স্টেরয়েড, ইনজেকশন এগুলো করার ফলে যে জিনিসটা হচ্ছে ব্যথা দীর্ঘমেয়াদী একটি জায়গায় চলে যাচ্ছে, এরপর সহজে আপনি সুস্থ হতে পারছেন না। শুধুমাত্র তখন ব্যথাটা প্যাথোলজিক্যাল বা মেকানিক্যাল এইসব জায়গায় থেকে যাচ্ছে না, তখন একই সঙ্গে ব্যথাটি চলে যাচ্ছে সাইকোলজিক্যাল একটি ফ্যাক্টর হিসেবে, মানসিকভাবেও আপনি তখন ব্যথাটা অনুভব করতে থাকলেন। এই যে সার্কেলটি আপনাকে দেখালাম, এই সার্কেলটি হলো বাস্তবতা বাংলাদেশ। এই বাংলাদেশে এভাবে করে ব্যথার রোগী ঘুরে বেড়ায় এবং তারা ক্রনিক পেইনে আক্রান্ত হয়ে শেষমেশ হয়তো বা কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকে। এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার, সেটি হলো 4P, ব্যথার সঠিক ব্যবস্থাপনা। ব্যথায় আক্রান্ত হলেন, ব্যথার কারণগুলো আপনাদেরকে আমি বললাম, ব্যথায় আক্রান্ত হওয়ার একটি পাথওয়ে আমি বললাম যেটি বাস্তবতা। এখন আপনার ব্যথার আসলে তাহলে সঠিক ম্যানেজমেন্টটা কি হবে, ব্যবস্থাপনাটা কি হবে? দেখুন, একদম আমরা যদি 4P তে ফার্স্ট প্রথম যেটাই আমরা চলে আসি প্রিভেনশন। তার মানে প্রিভেনশন হলো গিয়ে এই যে জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এটি করবেন, ওটি করবেন, এটি করবেন না, ওটি করবেন না, এভাবে করলে ব্যথা হবে, ওভাবে করলে ব্যথা হবে। প্রিভেনশন মানে সেগুলো থেকে বিরত থাকা, নাম্বার 1। নাম্বার 2 সাইকোলজিক্যাল, মানসিকভাবে আপনাকে আগে প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ, ব্যথা হয়েছে ঠিক আছে, ব্যথার চিকিৎসা করে আপনি স্বাভাবিক হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসছে 3 নাম্বার P, মানে ফিজিক্যাল, ফিজিওথেরাপি, মেকানিক্যাল কারেকশন, প্রপার ট্রিটমেন্ট, সাথে লাস্ট P ফার্মাকোলজিক্যাল, মানে ঔষধ। এর অর্থ হলো আপনাকে 4টা ডাইমেনশন নিয়ে চিকিৎসাটি করতে হবে। চিকিৎসাটা শুধু যে লাস্টের যে স্টেজটা, মানে শুধু ফার্মাকোলজি বা শুধু ঔষধ দিয়ে যেমন চিকিৎসা হবে না, শুধু আপনার যে কোনো একটা পিকে পিক করলে এখানে হবে না, আপনাকে 4টা পিকেই পিক করতে হবে, তাহলে আপনার সঠিক চিকিৎসা হবে। এখানে আরেকটি ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি খুব ইম্পর্টেন্ট একটি ছবি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। সেটি হলো যে আমরা যারা ওয়ার্ক করি, আমরা যারা অফিস ওয়ার্ক করি, তারা ব্যথায় আক্রান্ত হই, খুব কমন, খুব বেশি। তাদের জন্য উপরের যে 5টা ছবি বা 5টা মার্কার দ্বারা বোঝানো হচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় 5টি এক্সারসাইজ, যেগুলো তারা অফিসে বসে ফাঁকে ফাঁকে কিছুটা সময় নিয়ে করতে পারে। এবং লাস্ট যে 4টা ছবি, এটা আসলে একটা সমীক্ষা দেখানো হয়েছে, যেখানে আসলে যারা অফিস সিনড্রোম বলা হচ্ছে বা আসলে অফিসিয়াল পিপলরা কোন ধরনের সমস্যাগুলোতে বেশি আক্রান্ত হন, সেখানে বলা হচ্ছে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় কোমরে ব্যথা, এরপরে তাদের হেডেক থাকে, এরপরে অনেকের শোল্ডার পেইন থাকে, এবং ওভারঅল আসলে সব ধরনের সমস্যাগুলি থাকে। এই স্লাইডটি দ্বারা এগুলি বোঝানো হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনার চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট ভুয়া নয় তো, সাবধান। এই জিনিসটি সম্পর্কে আমরা কতটুকু সচেতন? এত কিছু বললাম যে আপনি ফিজিওথেরাপি নিতে হবে, ফিজিওথেরাপি নিবেন বা চিকিৎসা নিবেন, এটা নিবেন, ওটা নিবেন, কিন্তু সর্বশেষ কথা হলো যে আপনার চিকিৎসক ভুয়া নাকি এটি আপনি কতটুকু জানেন, বা এই সম্পর্কে আপনি আসলে কতটুকু সচেতন, এটিও আপনাকে জানতে হবে, এটিও আপনাকে বুঝতে হবে।
আর এটি জানার জন্য আপনাকে আরো কিছু জিনিস আসলে আপনাকে জানতে হবে। চিকিৎসক কে? কারণ আপনি যদি জানতে না পারেন চিকিৎসক কে, তাহলে তো আরেক বিপদ। হ্যাঁ, আপনি যদি চিকিৎসককে তাকে চিনতে না পারেন তাহলে আরেকটা বিপদ হবে। এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে এমবিবিএস, খুব পরিচিত একটি চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি, যেটি আমরা সবাই খুব পরিচিত তার সাথে। আবার একদম শেষেরটার সাথে আমরা সবাই খুব পরিচিত, বিডিএস মানে দন্ত চিকিৎসক। প্রথমটা জেনারেল ফিজিশিয়ান, শেষেরটা দন্ত চিকিৎসক। মাঝখানেরটা সম্পর্কে আমরা একটু কম জানি বা কম জানার চেষ্টা করি, অনেক সময় আমরা জানিই না। মাঝখানের যে বিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করে যারা, তারা আসলে কারা, তারা কি করে। এই বিপিটি হোল্ডার বা বিপিটি ডিগ্রি যারা কমপ্লিট করে তারা হলো ফিজিওথেরাপি চিকিৎসক। যেরকম প্রথম স্লাইড বা স্লাইডের প্রথম অংশে যেখানে দেখানো হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, মাঝখানে বিপিটি যারা কমপ্লিট করে তারা হলো ফিজিওথেরাপিস্ট, এবং শেষের যারা ডিগ্রিটা কমপ্লিট করে তারা হলো ডেন্টিস্ট। তার মানে প্রথমে জেনারেল ফিজিশিয়ান, সাধারণ চিকিৎসক, তারা পরেরটা হলো ফিজিওথেরাপি চিকিৎসক, আর তারপরেরটা হলো দন্ত চিকিৎসক। তার মানে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী এই ডিগ্রিধারী চিকিৎসকদের কাছে যাবেন। মিনিমাম এই ডিগ্রিগুলো না থাকলে তাদেরকে আপনারা চিকিৎসক বলতে পারেন না। আর এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য এই স্লাইডটি। চিকিৎসক কে? চিকিৎসককে না চিনলে চিকিৎসা কিভাবে নিবেন? কোনো লাভ নেই সেই চিকিৎসা নিয়ে। বাংলাদেশ গভর্নমেন্ট ফিজিওথেরাপিস্ট কারা, এই ব্যাপারে একটা খুব চমৎকার জিনিস কিন্তু সেই 1985 সাল থেকেই বলে দিয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না। এখানে বলাই আছে ফিজিওথেরাপিস্ট কে। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রিধারীগণ ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে গণ্য হবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গেজেট প্রজ্ঞাপন 1985। তার মানে ফিজিওথেরাপি চিকিৎসক কে আইন দিয়ে সেটি ঠিক করা রয়েছে। এবার তো ব্যথার কারণগুলো নিয়ে কথা বললাম, ব্যথার সমাধান নিয়ে কথা বললাম, ব্যথার অনেক কিছু নিয়ে কথা বললাম। এখন ব্যথার কষ্ট আর কতদিন? ব্যথার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তাহলে কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিবেন? চিন্তার বিষয়। নিশ্চয়ই সেটি দাঁতে ব্যথা না যে দন্ত চিকিৎসকের কাছে যাবেন, আবার নিশ্চয়ই এটি গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম না যে গাইনি বিশেষজ্ঞের কাছে যাবেন বা অন্য বিশেষজ্ঞের কাছে যাবেন। যেহেতু পেইন রিলেটেড যে কোনো ব্যাপারে একজন ফিজিওথেরাপি চিকিৎসক পার্ট হিসেবে কাজ করে, অবভিয়াসলি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে আপনি যাবেন। যদি প্রয়োজন হয় আপনার মেডিসিনের বা যদি অন্য কিছু প্রয়োজন হয়, যদি আপনার আনুষঙ্গিক অন্য সমস্যা থাকে, তাহলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক আপনাদেরকে অন্য চিকিৎসকের কাছে রেফার করে দিবেন। কারণ কনজারভেটিভ ট্রিটমেন্টে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, ফিজিওথেরাপির বিকল্প নেই। কারণ কনজারভেটিভ ট্রিটমেন্টকে আপনার অ্যাভয়েড করে যদি আপনি মনে করেন না আপনার প্রথমেই মেরুদণ্ডটা একটু কাটার দরকার, আপনি কাটতেই চাচ্ছেন, আপনার একটা অপারেশন খুবই প্রয়োজন, অ্যাজ ইউ উইশ, সেটা আপনাদের ইচ্ছা। কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনারা করাবেন কি করাবেন না, নাকি আপনারা প্রথমে অপারেশন করতে চলে যাবেন। যদি অপারেশন প্রয়োজন হয়, অবশ্যই এখানে বলাই আছে চিকিৎসা বিজ্ঞানে যে খুব কম, হয়তো 10 থেকে 15% মানুষের অপারেশন দরকার হয়, বাকিদের কনজারভেটিভ ট্রিটমেন্টেই, ফিজিওথেরাপি এবং সামান্য কিছু ওষুধ দ্বারাই তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। থ্যাংক ইউ। অনেক কিছুই বলার চেষ্টা করলাম ছোট করে, অল্প কিছু সময় নিয়ে। যেহেতু প্রতিদিন অসংখ্য বিশেষজ্ঞরা আমার সঙ্গে যুক্ত হন, তারা অনেক কথা বলেন, জানি আপনারা অনেক কিছুই দেখতে পান, অনেক কিছুই শুনতে পান আমাদের সাথে থেকে, এবং আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আমাদেরকে অনেক উৎসাহিত করেন। তো আজকে আসলে আমি চেষ্টা করছিলাম যে আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং যেহেতু আমি বিভিন্ন সময় বেশ কিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে যাই, মানে তারা আমাকে নিয়ে যান বা তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের ম্যান পাওয়ারদের বা তাদের লোকবলদের যে ব্যথা বা এই সম্পর্কিত সচেতনতাগুলো দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে না, একটু আপনাদের সঙ্গে যুক্ত হয়ে এবার আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করি, এবং চেষ্টা করলাম, আমি জানি না আপনাদের কতটুকু কাজে লাগবে। একটু টেকনিক্যাল ইরর ছিল, এই কারণে 2 বার লাইভে আসতে হয়েছে। প্রথমবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তারপরে চেষ্টা করেছি ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আমার মনে হয় আপনারা স্লাইড গুলো যদি খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আসলে খুব গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন এখান থেকে আপনারা পেয়েছেন, এবং যেগুলো আপনাদেরকে অনেক উপকারে আসবে আমার কাছে যেটি মনে হয়।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় যে কথাটি বলি যে ফিজিও নিউজের সাথেই থাকুন। physionews24.com বাংলার ফিজিওর প্রতিচ্ছবি, ফিজিওথেরাপি চিকিৎসা পেশার জন্য নিবেদিত প্রাণ। আমরা চেষ্টা করি ফিজিওথেরাপি পেশার সঠিক তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। যেহেতু চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর সাথে ফিজিওথেরাপি ওতপ্রোতভাবে জড়িত, একটি কথা আমি আমার অন্যান্য প্রোগ্রামগুলোতেও যখন জয়েন করি সবসময় বলার চেষ্টা করি, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গাতেই ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আছে, ফিজিওথেরাপির দরকার আছে। এখন সেটি আপনি মানে গ্রহণ করবেন কি করবেন না সেটি আসলে আপনাদের ব্যাপার, কিন্তু প্রয়োজন আছে, অপ্রয়োজনীয় কোনো কিছু না। আর ফিজিওথেরাপি চিকিৎসকরা আপনার লাইফস্টাইল মডিফিকেশন, আপনাকে সুস্থ সুন্দর জীবনযাপনের জন্যই তারা কাজ করে থাকে। আপনাদের মেকানিক্যাল কারেকশন, আপনাদের সব ধরনের প্রবলেমগুলো, পেইন ম্যানেজমেন্ট, আপনাদের মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার গুলো রয়েছে, নিউরোলজিক্যাল যে প্রবলেম গুলো রয়েছে, বিশেষ করে রিহ্যাবিলিটেশন পার্টের সম্পূর্ণটাই ফিজিওথেরাপিস্টরাই দেখে থাকেন ওয়ার্ল্ড ওয়াইড। সো সেক্ষেত্রে এটা নিয়ে অন্যভাবে চিন্তা করার কোনো কিছু নাই। তবে একটি কথা যাওয়ার আগে শেষবার আবারও বলে দিচ্ছি, অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যেখান থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন তিনি কি ফিজিওথেরাপি চিকিৎসক কিনা, নাকি তিনি কোনো কোয়াক, নাকি তিনি হাতুড়ে, নাকি কারো কাছ থেকে শিখতে শিখতে স্বশিক্ষায় শিক্ষিত ফিজিওথেরাপি চিকিৎসক। এই ব্যাপারটা একটু কনফার্ম হয়ে নেবেন, কারণ আপনার শ্রম, আপনার পয়সা, আপনার কষ্ট, আপনার জীবন, আপনার শরীর, ক্ষতি হলে আপনারই হবে, আর সুস্থ হলে আপনি সুস্থ জীবনে ফিরতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রাম দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।